সকলে শুনুন, সামনে আর এগোনো যাবে না। ঝড়ের কারণে একটা বড় গাছ রাস্তার একদম মাঝখানে এসে পড়েছে। কি বলছেন মশাই? এই রাতের বেলা ঝড় জলের মধ্যে এত প্যাসেঞ্জার কোথায় যাবে? এখন গাছটাকে সরাতে হবে। এই গাছ সরানো না পর্যন্ত বাস আর এগোতে পারবে না। কয়েকজন মিলে ধরে গাছটা সরিয়ে দিলেই তো হয়। হ্যাঁ হ্যাঁ, চলুন। কি ব্যাপার বলতো তন্ময়? আরে ঝড়ে বাসের সামনে একটা গাছ পড়েছে রে, সবাই মিলে সরাচ্ছে আর কি। না, পারা গেল না দেখছি। যা ভারী গাছ, না কেটে সরানো যাবে না মনে হচ্ছে। এই শুনুন সকলে, বাস আজকে আর যেতে পারবে না। সামনে গাছ পড়েছে। আমি খবর নিলাম আরো কিছুটা এগিয়ে আরো কিছু গাছ পড়েছে রাস্তায়। রাতের বেলা সব সরানো সম্ভব নয়, তাই বাস আজকে এখানেই থাকবে। কিন্তু রাতের বেলায় এই ফাঁকা রাস্তায় সারা রাত কাটানো তো সম্ভব নয়। চোর ডাকাতের খপ্পরে পড়লে এই হবে। ম্যাপে তো একটা গ্রামের নাম দেখাচ্ছে এখানে। এখান থেকে ওই 1-2 কিলোমিটার হবে। এই কন্ট্রাক্টর, এই পাশে একটা গ্রাম আছে মনে হচ্ছে। ম্যাপ তো তাই বলছে। এই ফাঁকা রাস্তায় দাঁড়ানোর থেকে আজকের রাতটা ওখানেই চলুন না। কিছুটা পিছিয়ে গিয়ে বাঁ দিকে গেলেই হবে। 1-2 কিলোমিটার রাস্তা। সবাই তাতেই সম্মতি জানালো। এই ফাঁকা জায়গায় বাসের মধ্যে সারা রাত কাটানো নিরাপদ নয়। বাস কিছুটা পিছিয়ে বাঁ দিকে টার্ন নিল। ভাঙাচোরা ইটের রাস্তা পেরিয়ে বাস গিয়ে পৌঁছালো একটা গ্রামে। আমি বাস থেকে গ্রামের মাটিতে পা দেওয়া মাত্রই গোটা শরীরে একটা শিহরণ খেলে গেল। এটা সেই গ্রাম, যে গ্রাম থেকে আমি মাস 3 আগে পালিয়ে গিয়েছিলাম। কার গ্রাম? এটা আবার কোনো গ্রামের নাম হলো? কিরকম অদ্ভুত নাম বলতো। এরকম অদ্ভুত নাম তো বাপের জন্য শুনিনি। যাক বাবা, তবু তো একটা আশ্রয়ের মতো জায়গা পাওয়া গেল। বাসের সকলেই গ্রামের একটা স্কুল চত্বরে গিয়ে আশ্রয় নিল। আমি তন্ময়কে বললাম, ভাই আমার সাথে এক জায়গায় যাবি? কোথায় রে? এই গ্রামে কি তোর কেউ চেনা আছে নাকি? চল চল, তাহলে তো তার বাড়িতেই আজকে রাতটা থাকা যাবে। এই ফাঁকা স্কুলে আর থাকতে হবে না। আমরা দুজনে ছাতা মাথায় এগিয়ে চললাম। হালকা বৃষ্টি পড়ছে। গ্রামটাকে যেমনটা 3 মাস আগে দেখেছিলাম, এখন যেন তার থেকেও বেশি চুপচাপ হয়ে পড়েছে। গ্রামের পথে এতটা হেঁটে আসলাম, তবু গ্রামের কোনো বাড়িতেও একটা লণ্ঠনের আলো পর্যন্ত জ্বলছে না। গ্রামে কোনো মানুষই নেই নাকি? মাস 3 আগে বৃদ্ধের বলা সেই সেই কথাটা মনে পড়ে গেল। কি মোড়া যে খাটিয়ায় নেই, ওরা শেষ এই মোড়াটাও নিয়ে চলে গেল। এ আবার বামন মোড়া। ঘোর কাল রাত্রি নামবে এই গ্রামে। ঘোর কাল রাত্রি। আর কিছুটা হেঁটে এসে পৌঁছালাম মেঘনার মামার বাড়িতে, যে বাড়িতে আজ থেকে 3 মাস আগে আমি ঝড় জলের কারণে এসে আশ্রয় নিয়েছিলাম। তবে কেন এই গ্রাম ছেড়ে পালিয়ে গিয়েছিলাম সে প্রসঙ্গে পড়ে আসছি। মামা জানালার সামনে দাঁড়িয়েছিলেন। আমাকে দেখে বাইরে এসে বললেন, অভি, তুই এই গ্রামে কেন ফিরে এসেছিস? যা, এই গ্রামে একটা রাতও থাকিস না। চলে যা এখান থেকে। কাল রাত্রির অন্ধকার নেমে এসেছে এই গ্রামে। কি হয়েছে সেটা একটু আমাকে খুলে বলবে মামা? আমরা ভেতরে গিয়ে বসলাম। বাইরে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়ছে, তবে সেই শব্দ মামার গলার গম্ভীরতাকে একটুও চেপে দিতে পারছে না। ঘটনাটা শুরু হয় প্রায় 6 মাস আগে থেকে। গ্রামের মানুষেরাও কারণেই অদ্ভুত ভাবে মারা যাচ্ছে।
আবার কারা যেন পোড়ানোর আগেই মোড়াটা নিয়ে পালিয়ে যাচ্ছে। আজ থেকে 3 মাস আগে তুই যখন এই গ্রামে আটকে পড়েছিলিস, সেই রাতেই ওরা শেষ বামুন মোড়াটা নিয়ে পালায়। এই ঘটনার 1 সপ্তাহ পর থেকেই ব্যাপারগুলো শুরু হয় গ্রামে। সবার প্রথম ব্যাপারটা ঘটে মেঘনার সাথে। 1 সপ্তাহ পর থেকেই তার চোখ মুখ কেমন যেন শুকিয়ে যেতে থাকে, গোটা শরীর রক্ত শূন্য হয়ে পড়ে, আর এক সময় 10 দিনের মাথায় সে মারা যায়। তুই ভাগ্যিস সেদিন পালিয়ে গিয়েছিলিস, না হলে হয়তো তোরও ওই একই দশা হতো। আসলে সেদিন মেঘনার ওই রূপ দেখার পর আমি এক প্রকার ভয় পেয়ে এই গ্রাম ছেড়ে পালিয়ে গিয়েছিলাম। তবে মেঘনার এই পরিণতি হবে আমি বুঝতে পারিনি। এই একইভাবে গ্রামের হরেন, ভজহরি, শ্যামলের মেয়ে, এমনকি গ্রামের পণ্ডিত মশাইও মারা যায়। আজ 3 মাস ধরে গোটা গ্রাম প্রায় জনশূন্য হয়ে পড়েছে। এক এক করে গ্রামের সব লোকজন মারা যাচ্ছে, আর যারা বেঁচে আছে তারাও গ্রাম ছেড়ে চলে যাচ্ছে। তবে তো গ্রামটা ছেড়ে চলে গেলেই হয়, তাহলে তো। না না, তা হয় না। ছেড়ে গেলেই তো নারীর টান কেটে যায় না। এক শিকড়ে বাঁধা সবাই। মানে? গ্রামেরই ওপাড়ার মহিম বাবুর ছোট ছেলে গ্রাম ছেড়ে চলে গিয়েছিল আজ থেকে 2 মাস আগে। কিন্তু 1 সপ্তাহ আগে খবর পাওয়া গেল রক্ত শূন্য হয়ে মরেছে, আরো ভয়ানক ভাবে। তাই তোদেরকে বলছি, এই গ্রামে একটা রাতও কাটাস না। চলে যা এখান থেকে। কিন্তু বাইরে এত ঝড় বৃষ্টি হচ্ছে, আমরা যাবো কিভাবে? আর তাছাড়া ঝড়ে রাস্তায় অনেক গাছ পড়েছে, বাস তো যেতে পারছি না। আজকের রাতটা এখানেই থেকে যাই, কালকে সকালেই বেরিয়ে যাব। আচ্ছা বেশ। রাতে সামান্য কিছু খাওয়া দাওয়া করে শুয়ে পড়লাম। নিঃশব্দ নিঃসাড় গ্রামে ঘড়ির টিকটিক শব্দ শুনতে শুনতে ঘুমিয়ে পড়েছিলাম। হঠাৎ কিছু একটা শব্দে ঘুমটা ভেঙে গেল। রাত তখন গভীর, বাইরে ঝোড়ো হাওয়া বইছে, কিন্তু বৃষ্টি পড়ছে না। সেই কারণেই হয়তো আওয়াজটা এত স্পষ্টভাবে কানে আসছে। মনে হচ্ছে যেন শত শত লোকজন বাইরে ঘুরে বেড়াচ্ছে, আনন্দ উল্লাস করছে, আর মাংস জাতীয় কিছু ছিঁড়ে ছিঁড়ে খেতে খেতে প্রমোদ উল্লাসে মেতেছে তারা। ঘড়িতে তখন রাত 1টা। গভীর রাতে এই ফাঁকা গ্রামে এত লোকজন কোথা থেকে এলো? কারাই বা এরা? তাদের কথাবার্তা শুনে মানুষের গলা বলে তো মনে হচ্ছে না, কেমন একটা নাকি সুরে কথা বলছে তারা। তাদের আওয়াজ শুনে তন্ময়েরও ঘুম ভেঙে গেছে। সে বলল, ভাই
বাইরে থেকে কাদের আওয়াজ আসছে বলতো? হ্যাঁ, আমিও তো কিছুক্ষণ আগেই শুনতে পেয়েছি। চল না গিয়ে দেখি। না, বাইরে বের হওয়াটা ঠিক হবে না। এক কাজ কর, ওই জানালাটার ফাঁক দিয়ে দেখি চল। ঘরের জানালাটা সামান্য একটু আলগা করে চোখ রাখলাম। যে দৃশ্য দেখলাম তাতে আমাদের দুজনেরই মেরুদণ্ড কাঁপতে শুরু করেছে। বাইরে শয়ে শয়ে কঙ্কাল আর অদ্ভুত দর্শনের জীব ঘোরাঘুরি করছে। তাদের কারো শরীরে এতটুকু মাংস নেই। তারা একে অপরের শরীর থেকে মাংস ছিঁড়ে খাচ্ছে। কুকুর, বিড়াল, গরু, ছাগল কোনো কিছুই বাদ নেই। সবই ছিঁড়ে খেয়েছে তারা। তাদের কঙ্কালগুলো ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে। এত ভয়ানক বিভৎস দৃশ্য আমাদের দুজনের পক্ষে আর সহ্য করা সম্ভব নয়। আমরা জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়লাম। যখন জ্ঞান আসলো দেখলাম মামা আমাদের পাশে দাঁড়িয়ে রয়েছেন। তার দৃষ্টি জানালার বাইরে স্থির হয়ে রয়েছে। আরে মামা, তুমি? আসলে মামা, কালকে রাতে। আর বলতে হবে না, আমি বুঝতে পেরেছি তোরা কালকে রাতে কি দেখেছিস। এসব আমার এখন গা শোয়া হয়ে গেছে রে। প্রতি রাতে এই একই ঘটনা ঘটে। ওরা প্রতি রাতে আসে আর আমোদ উল্লাসে গ্রামটাকে তোছনছ করে দিয়ে চলে যায়। গ্রামের সবাই এই ব্যাপারটা জানে। তারা কেউই সন্ধ্যার পর আর ঘরের ভেতর থেকে বেরোয় না, দরজা বন্ধ করে বসে থাকে। সকালে উঠতে বেশ অনেকটাই বেলা হয়ে গিয়েছিল। তাই চটজলদি কিছু খাওয়া দাওয়া করে মামাকে বিদায় জানিয়ে আমরা বাসের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। সকাল থেকেই বেশ ভালোই বৃষ্টি শুরু হয়েছে, কিন্তু আসল সমস্যাটা হলো তখন যখন বাস যেখানে দাঁড়িয়েছিল সেখানে গিয়ে দেখি ফাঁকা, বাস নেই। এই রে, বাসটা মনে হয় সকালেই বেরিয়ে গেছে। এখন কি করবো রে? চল হেঁটে হেঁটেই গ্রামের সীমানা পেরিয়ে যাই। মেন রাস্তায় গেলে নিশ্চয়ই বাস পেয়ে যাব। হ্যাঁ, তাই বলা হবে। চল চল। আমরা হেঁটে হেঁটে বেশ কিছুটা এগিয়েছি। গ্রামের সীমানা পার হতে যাব এমন সময় শুরু হলো তুমুল ঝড় বৃষ্টি। তার মুহুর্মুহু বজ্রপাতে আকাশটা যেন ফেটে পড়তে শুরু করলো। এই প্রবল ঝড়ের মধ্যে ছাতা ধরে রাখা অসম্ভব। তাই আমরা দৌড়ে আবারও স্কুল চত্বরে ফিরে এলাম। সকাল থেকে সারা দুপুর ধরে তুমুল ঝড় বৃষ্টি চলল। মামা আমাদেরকে সাথে কিছু খাবার বেঁধে দিয়েছিলেন। সেগুলোই খেয়ে আমরা ঠায় দাঁড়িয়ে রইলাম। দেখতে দেখতে দিনের আলো ফুরিয়ে সন্ধ্যা নামতে চলেছে। হঠাৎ এই প্রথম গ্রামের কাউকে দেখতে পেলাম। একজন মহিলা। বৃষ্টিটা যেন আচমকাই অনেকটা থেমে গেছে। তার মধ্যে এই মহিলাটি মাথায় ঘোমটা দিয়ে দ্রুত হেঁটে চলেছেন। হাতে জ্বলন্ত ধূপের কাঠি। মনে হয় সামনের বট গাছটায় সন্ধ্যায় ধূপ দিতে যাচ্ছেন।
গাছটাকে বেশ কিছুক্ষণ আগেই লক্ষ্য করেছিলাম। মনে হয় গ্রামের লোকজন এই গাছটাকে পুজো করেন। পাশেই একটা সিঁদুর মাখানো পাথরের মূর্তি রয়েছে। মহিলাটি চটজলদি সেখানে গিয়ে ধূপ দিয়ে প্রণাম করে দ্রুত ফিরে গেলেন, যেন এক মুহূর্ত সময়ও সে বাইরে নষ্ট করতে চায় না। তারপর ঘরের দরজা বন্ধ করে দিলেন। ধীরে ধীরে ধূপের গন্ধ চারিদিকে ছড়িয়ে পড়তে লাগলো। আর তার পর মুহূর্তেই আমার বুকের ভেতরটা মোচড় দিতে শুরু করলো। এই গন্ধটার সাথে যেন মৃত্যুর একটা যোগসূত্র আছে। আজ থেকে মাস তিনেক আগে যখন এই গ্রামে এসেছিলাম, তখন তো এই গ্রামের একটা মোড়ার বাড়িতে এই একই ধূপের গন্ধ পেয়েছিলাম। তবে কি এই গ্রামের লোকেরা সন্ধ্যায় এই ধূপটাই ব্যবহার করেন? ভাই, ধূপটা দেওয়ার পর থেকেই কেমন যেন একটা অস্বস্তি হচ্ছে। চল, এখানে আর ভালো লাগছে না, তোর মামার বাড়িতেই ফিরে যাই। হ্যাঁ, আমারও একই অবস্থা। চল যাই এখান থেকে। আমরা দ্রুত সেখান থেকে হেঁটে মামার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। কিন্তু গ্রামের পথে যাওয়ার সময় লক্ষ্য করলাম গোটা গ্রাম সেই একই ধূপের গন্ধে মোমো করছে। মামার বাড়িতে ফিরে গিয়ে রাতে খাওয়া দাওয়া করে শুয়েছি। ঘড়িতে রাত 1টা বাজতে না বাজতেই আবারও সেই একই অনুভূতি। মনে হচ্ছে যেন শত শত নড়ো পিশাচ বাইরে ঘোরাঘুরি করছে। খেতে খেতে আনন্দ উল্লাসে মেতে উঠেছে তারা। তবে আজকে আর আমরা উঠলাম না, চোখ বন্ধ করে শুয়ে রইলাম খাটে। পরের দিন দুপুরে মামা কোথা থেকে যেন একটু মাংস নিয়ে আসলেন। আমরা জমিয়ে খেতে বসলাম। মামার হাতের রান্নার তুলনা হয় না। বাইরে সেই একই রকম ঝড় বৃষ্টি শুরু হয়েছে। মামা, তোমাকে একটা কথা বলবো? আমি না মনে হয় বুঝতে পেরেছি এই গ্রামে কি হচ্ছে। মানে কি বলছিস? কি হচ্ছে এই গ্রামে? কে করছে সব? আচ্ছা মামা, ওখানে ঠাকুর ঘরে দেখলাম একটা ধূপ জ্বালা হয়েছে, আর প্যাকেটটাও পাশে পড়ে রয়েছে। তো ওই ধূপটা কোথা থেকে কিনেছো? আরে আরে ওই ধূপটা তো একটা ফেরিওয়ালা বাড়ি বাড়ি এসে দিয়ে যায়। দামটা অনেকটা কম নেয়, তাই 10 টাকা দিয়ে একবারে এক গোছা ধূপ দিয়ে যায়। তাই তো গ্রামের সকলে ওই ধূপটাই কেনে। তুমি কি ওই লোকটাকে চেনো? গ্রামেরই কেউ? না রে, একটা সাধু গোছের লোক। সাধু নাকি ধূপ তৈরি করেন, এতেই তার সংসার চলে। আরে আমাদের গ্রাম থেকে যখন এক এক করে সব মৃতদেহগুলো চুরি হচ্ছিল, তখন তো গ্রামের সবাই ওই সাধুকেই জানায়। তখন ওই সাধুটাই নাকি বলেছিল যে, হ্যাঁ, আমি বুঝতে পারছি তোমাদের গ্রামে কি ঘটছে, তবে তোমাদেরকে কে আটকাতে হবে। ওরা এক এক করে 21টা মৃতদেহ চুরি করবে,
আর তাহলেই তোমাদের গ্রামে কাল রাত্রি নামবে। তার আগেই তোমাদেরকে ওকে আটকাতে হবে, না হলে আর কোনো কিছুরই করার থাকবে না। আমাদেরকে এর হাত থেকে বাঁচান বাবা, কিছু একটা করুন আমাদের জন্য। ভয় নেই, আমার তৈরি এই ধূপের কাঠি তোরা প্রতি সন্ধ্যায় জেলে রাখবি, তাহলেই সব ঠিক হয়ে যাবে। কিন্তু ঠিক কোথায় আর হলো রে, সেই তো গ্রামটা তছনছ হয়ে গেল। ওরা এক এক করে 21টা মৃতদেহ চুরি করলো, আর তারপর থেকেই গ্রামটা এখন শেষ হয়ে যাওয়ার পথে। আর হয়তো জোনা কয়েক লোক বেঁচে আছে এই গ্রামে। আমারও তো কাল থেকে শরীরটা কেমন যেন করছে, গা হাতে একদমই জোর পাচ্ছি না। বিকালে আমরা দুজন ঠিক করলাম গ্রামটা একটু ঘুরে দেখব। মামা, আমরা একটু বের হচ্ছি, এই গ্রামের আশপাশটা একটু ঘুরে দেখব। চিন্তা করো না, সন্ধ্যার আগেই ফিরে আসবো। আচ্ছা বেশ, আমিও তোদের সাথে যাই। একা একা তোদের যাওয়াটা। না না, এমনিতেই তোমার শরীরটা ঠিক নেই। আচ্ছা মামা, ওই লোকটা যে ধূপকাঠি বিক্রি করতো, সে কোথায় থাকে জানো? না ঠিক জানি না, তবে গ্রামের লোকেরা বলে যে গ্রামের একেবারে শেষে ওই শ্মশানের আশেপাশে তাকে নাকি অনেকে ঘোরাঘুরি করতে দেখেছে। আমরা দুজনে গ্রামের পথে হাঁটতে হাঁটতে পেছনের দিকে এগিয়ে চলেছি, যেখানে শ্মশানটা আছে সেই দিকে। কি ব্যাপার রে অভি, তুই কি ওই ধূপকাঠির লোকটাকে খুঁজছিস? হ্যাঁ, ওই লোকটাকে খুঁজে পেলেই সব রহস্যের সমাধান হবে। ওহ, আর না, অনেক তো ঘুরলাম, কোথাও তো কোনো ঘর বা কাউকেই দেখতে পেলাম না। এই অভি, এদিকে দেখ, ওই যে ওই গাছটার ভেতর থেকে ধোঁয়া বেরোচ্ছে মনে হচ্ছে। হ্যাঁ তাই তো, তবে কি গাছের ভেতরে কেউ থাকে নাকি? চল তো দেখি। আমরা গাছের ফাঁক দিয়ে ভেতরে উঁকি দিলাম। ভেতরে অবশ্য অনেকটাই ফাঁপা জায়গা, আর সেখানে এক বৃদ্ধ সাধু ধ্যানে মগ্ন হয়ে বসে রয়েছেন। আর তার আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে মানুষের হাড়গোড়। তার সামনে রাখা একটা পাত্রে রয়েছে তাজা রক্ত। আর আশেপাশে রাখা রয়েছে রাশি রাশি ধূপকাঠি। তিনি এক মনে ধ্যান করে যাচ্ছেন। বাইরে তখন সন্ধ্যার আধার নেমে আসছে, আশপাশ অন্ধকারে ডুবতে শুরু করেছে। অসাবধানতাবশতই তন্ময় পা পিছলে পাশের ঝোপে পড়ে যায়, আর সেই শব্দে সাধু চোখ মেলে তাকায়। আমি দ্রুত ছুটে গিয়ে গাছের পিছনে লুকিয়ে পড়ি। সাধু গাছের কঠোর থেকে বেরিয়ে আসেন। সে কি ভয়ঙ্কর রূপ তার! তন্ময়কে লক্ষ্য করে সেদিকে এগিয়ে যেতে থাকে সে।
অভি, ও যে আমার দিকেই আসছে রে, বাঁচাও আমাকে ভাই, আমার দিকেই আসছে। চারিদিকে ঝড় বৃষ্টি, হিমশীতল বাতাস শরীর কাঁপিয়ে দিচ্ছে, অথচ তন্ময়ের সারা শরীর ঘামে ভিজে গেছে। বুকের ভেতরটা ধুকধুক করছে অস্বাভাবিকভাবে। কি করবে, কোন দিকে যাবে, কিছুই মাথায় আসছে না। ঠিক তখনই আমার নিজের অজান্তেই হাতটা চলে গেল পকেটের ভেতর। আঙুলে ঠেকলো ঠান্ডা মতো ধাতব কিছু। বের করে দেখি একটা 1 টাকার কয়েন। কয়েনটা হাতে নিয়েই হঠাৎ মামার কথাগুলো মনে পড়ে গেল। এই নিয়ে এই কয়েনটা রাখ তোর সাথে। এটা মন্ত্রপ্রুত কয়েন। এটা কপালে ঠেকালে সব মনের ভয় দূর হয়ে যাবে। কথাগুলো মনে পড়তেই বুকের ভেতর অদ্ভুত একটা সাহস ফিরে এলো। আর এক মুহূর্ত দেরি না করে নিঃশব্দে পিছন দিক দিয়ে এগিয়ে গেলাম। সাধুটার একেবারে কাছে পৌঁছে সমস্ত শক্তি দিয়ে কয়েনটা তার কপালে চেপে ধরলাম। সঙ্গে সঙ্গে চারিপাশ কাঁপিয়ে এক বিভৎস আর্তনাদ ভেসে এলো। সেই মুহূর্তে আকাশ চিরে নেমে এলো এক প্রচন্ড বজ্রপাত। তারপর সব শান্ত হয়ে গেল। বৃষ্টি থেমে গেছে। গ্রামের ওপর থেকে কাল রাত্রির কালো মেঘ সরে গিয়ে চারপাশে নেমে এসেছে এক অদ্ভুত নীরবতা। সামনের বিশাল বটগাছটাও আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। আমরা দ্রুত মামার বাড়ি ফিরে গিয়ে মামাকে সব ঘটনা খুলে বললাম। সব শুনে মামা কিছুক্ষণ চুপ করে রইলেন। আমি বললাম, আর কোনো ভয় নেই মামা, ওই লোকটাই ধূপের গন্ধ ছড়িয়ে এই গ্রামেই তাদেরকে ডেকে আনতো, মৃতদেহ চুরি করত, আর রাতের অন্ধকারে গ্রামের উপর তাণ্ডব চালাতো। এখন সব শেষ হয়ে গেছে। মামা গভীরভাবে আমার দিকে তাকিয়ে মাথা নাড়লেন। সেদিনের পর আর কখনো সন্ধ্যায় গ্রামের কেউ ওই ধূপ জ্বালাতো না। তারপর থেকে এই রাতগুলো আগের মতো স্বাভাবিক হয়ে উঠেছিল। হেই গাইস, আমি দেখতেছি যে আমার পেজটিতে সবাই ভিডিও দেখছেন ঠিকই, কিন্তু কেউ ফলো করছেন না। সো লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড ফলো।